সেভেন সিস্টার্সের সার্জিক্যাল স্ট্রাইকের পর যে খবর সামনে আসছে সেখানে বলা হচ্ছে বিদ্রোহী গ্রুপের টপ মোস্ট কমান্ডার জেনারেল পিয়ং কোনাক এই ব্যক্তি সার্জিক্যাল স্ট্রাইকে সম্পূর্ণভাবে খতম হয়ে গেছে ভারতীয় সেনার হাতে। দেখুন, এই সার্জিক্যাল স্ট্রাইক বা ড্রোন স্ট্রাইকের পর ভারতীয় সেনার পক্ষ থেকে কিন্তু অফিসিয়াল কোনো বিবৃতি আসেনি, কিন্তু একাধিক ইন্টেলিজেন্স রিপোর্ট এবং সিকিউরিটি রিপোর্ট কনফার্ম করেছে যে ভারতের পক্ষ থেকেই এই সার্জিক্যাল স্ট্রাইক চালানো হয়েছে। কারণ ঠিক দুদিন আগে আসাম রাইফেলসের আর্মি ক্যাম্পের উপর এই বিদ্রোহী গ্রুপ বিদেশি রাষ্ট্রের মদতে নৃশংসভাবে হত্যালীলা চালানোর পরিকল্পনা করেছিল। আর সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো, ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো অফিসিয়াল বিবৃতি দেওয়া না হলেও যাদের উপর এই সার্জিক্যাল স্ট্রাইক চালানো হয়েছে তাদের পক্ষ থেকে একটি অফিসিয়াল বিবৃতি এসছে এবং তারা সরাসরি বলছে ভারত আমাদের উপর সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে এবং এই ড্রোন স্ট্রাইকে তারা বিরোধিতা করছে। অর্থাৎ ঠাকুরঘরে খেয়ে আমি তো কলা খাইনি, বিষয়টা সেরকমই দাঁড়ালো। ভারতীয় আর্মি এদেরকে বুঝিয়ে দিয়েছে যে ভারতে থেকে বিচ্ছিন্নতাবাদী শক্তির মদতে যে অপারেশন ভারতের সেনাবাহিনীর বিপক্ষে এরা করেছে তার পাল্টা প্রতিঘাত যখন আসবে, এইভাবেই আসবে যখন 8টি জঙ্গি ঘাঁটি সম্পূর্ণভাবে গুড়িয়ে গেছে এবং এদের টপ মোস্ট লিডার, যার উপরে এই অঞ্চলে কেউ ছিল না, তারা খতম হয়ে গেছে সম্পূর্ণভাবে। আমি একটু তাদের বিবৃতিটা দেখাতে চাই, তাহলে দেখবেন যে তারা এক্স্যাক্টলি কি বলছে। এবং তাদের এই বিবৃতিতে প্রচ্ছদে প্রচ্ছদে উঠে এসছে ভয়, আতঙ্ক, শঙ্কা। তারা বুঝতে পারছে ভারতের সেনাবাহিনী তাদেরকে আর ছাড়বে না, কারণ তারা দিনের পর দিন আন্তর্জাতিক শক্তির মদতে ভারতকে অশান্ত করার ছক কিন্তু করছে। আরো ইম্পর্টেন্ট বিষয় হলো, কালকে নর্থ ইস্টের একাধিক জায়গায় সেনাবাহিনীর পক্ষ থেকে রেড চালানো হয়েছে, আমি দেখাবো সেটি, এবং সেখানেও কিন্তু একাধিক অস্ত্র উদ্ধার হয়েছে, যে অস্ত্রগুলো সবই বিদেশি অস্ত্র। অর্থাৎ বুঝতেই পারছেন এই পার্টিকুলার অঞ্চলকে কেন্দ্র করে বিদেশি শক্তিরা কিন্তু এই বিদ্রোহী গ্রুপগুলোকে ব্যবহার করার চেষ্টা করছে। কখনো তারা সরাসরি ইনভলভ হয়ে যাচ্ছে, কখনো ঘুর পথে তাদেরকে সাহায্য করার চেষ্টা করছে অস্ত্র এবং ফান্ড দিয়ে। অফিসিয়াল বিবৃতিতে কি বলা হয়েছে আপনি একটু দেখুন, তাহলেই বুঝবেন আসলে ঠিক কোন জায়গাটায় ভারতের সেনাবাহিনী মেরেছে। সেখানে বলা হচ্ছে 2 civilians including an 8-year-old girl were killed and our 4 others seriously injured after an alleged Indian drone strike। এখানে বলা হচ্ছে ভারতের এই ড্রোন স্ট্রাইকের ফলে নাকি 2 জন সিভিলিয়ানস এবং তার মধ্যে নাকি একজন 8 বছরের বালিকার মৃত্যু হয়েছে। দেখুন, এই সিভিলিয়ান শব্দটি শেষ 1 মাস ধরে আপনারা কোথায় সব থেকে বেশি শুনেছেন? পাকিস্তানের প্রেস বিবৃতিতে শুনেছেন। আফগানিস্তান যখন একের পর আক্রমণে পাকিস্তান সেনাবাহিনীর ইনফ্রাস্ট্রাকচারকে ভেঙে গুড়িয়ে দিয়েছে, তখনও তারা বলেছে সিভিলিয়ানদের উপর আক্রমণ চালিয়েছে তালিবানরা। অথচ 3 জন আফগান ক্রিকেটারকে কিন্তু হত্যা করেছে ড্রোন স্ট্রাইকে পাকিস্তানের সেনাবাহিনী। এমনকি নিজের দেশের ভিতরে এয়ার স্ট্রাইকে নিজের দেশের 30 জন সিভিলিয়ানসকে মেরেছিল পাকিস্তান সেনাবাহিনী। সেই সিভিলিয়ান শব্দটি আজকে প্রয়োগ করা হয়েছে ভারতের আর্মির বিপক্ষে। অর্থাৎ প্যাটার্ন এক, যা কিছু হয় সব সিভিলিয়ানদের নামে চালিয়ে দাও, কিন্তু যখন তুমি আর্মি ক্যাম্পের উপর আক্রমণ করবে, তারা কি ভারতের সিভিলিয়ানস নয়? তারা কি ভারতের সিকিউরিটি পার্সোনাল নয়? এই প্রশ্ন যখন তুলবেন, উত্তর আসবে না। পাশাপাশি এখানে পরিষ্কার বলা হয়েছে, উই কনসিডার a clear act of genocide against the Naga people that cannot justified under any pretext or explanation। বলা হয়েছে এই ড্রোন স্ট্রাইক হলো জেনোসাইড। ভারতের সেনাবাহিনীর উপর আক্রমণ করা তাহলে কোন সাইড ভাই? আমি সত্যি জানি না। এবং একটি আক্রমণ নয়, আপনারা জানেন 16 তারিখ এবং 17 তারিখ গভীর রাতে 2টো ক্যাম্পে আক্রমণ করা হয়, একটি আসামে, একটি অরুণাচল প্রদেশে। একটি করেছে NSCN নামক এই বিদ্রোহী গ্রুপ, অন্যটি উলফা আই। অর্থাৎ এখন তো বর্তমানে এরা দুজন একসঙ্গে কাজ করে। বাংলাদেশ সরকার আসার পর এদের অ্যাক্টিভিটি বেড়েছে, এদেরকে অস্ত্র পাকিস্তানের ISI তুলে দিচ্ছে। এই বিবৃতিও পাকিস্তান অফিসিয়ালি দিয়েছে, আমি দেখাবো আপনাদের। পরবর্তীকালে তারা লিখেছেন যে তারা এই অ্যাটাকের কন্ডেম করছে এবং ইনোসেন্ট সিভিলিয়ানসদের উপর এই আক্রমণ আনএক্সেপ্টেবল এবং ইন্টারন্যাশনাল ল নাকি ব্রেক করেছে ভারতের সেনাবাহিনী। প্রথমত আন্তর্জাতিক আইন ব্রেক করার প্রশ্নই আসছে না। ভারত নিজের সুরক্ষার জন্য যা ইচ্ছা করতে পারে, এখানে আন্তর্জাতিক আইনের কোথায় বিষয় আছে? এবং অ্যাক্ট টু সেলফ ডিফেন্স ইউনাইটেড নেশনের আইন অনুযায়ী পৃথিবীর যে কোনো দেশ নিজের সিকিউরিটির জন্য, সেলফ ডিফেন্সের জন্য
যে কোনো দেশের উপর আক্রমণ করতে পারে। ফলে এই যে বিবৃতি, ইন্টারন্যাশনাল ল ভাঙা হয়েছে, ফলে পুরো বিষয়টাই ইন্টারন্যাশনালাইজড করার একটা চেষ্টা। এবং এই প্রেস বিবৃতি আমি দেখছিলাম আন্তর্জাতিক স্তরে বিদেশি মিডিয়া এটাকে এমনভাবে প্রেজেন্ট করেছে যেন ভারতের আর্মি অনেক বড় অপরাধ করে ফেলেছে, এবং তারা বেমালুম চেপে যাওয়ার চেষ্টা করছে যে দুদিন আগে এদের মাধ্যমে ভারতের সেনা ছাউনি, সেনাঘাটের উপর আক্রমণ করা হয়েছিল, যেখানে আমরা আমাদের বীর জওয়ানদের হারিয়েছিলাম। অর্থাৎ তারা আগের গল্পটা চেপে দিয়ে পরের গল্পটা সামনে তুলে ধরে আন্তর্জাতিক আইনের একটি নীতি শিক্ষা ভারতের সেনাবাহিনীকে দিতে চাইছে, যদিও তা অপচেষ্টা, ব্যর্থ প্রচেষ্টা ছাড়া আর কিছু বলে আমার মনে হয় না। সেখানে আবার তারা লিখেছেন, দিস ইজ নট অ্যান আইসোলেটেড অ্যাটাক ইন কেস অফ কোলাটারাল ড্যামেজ। এবং এখানে বলা হয়েছে যে 13ই জুলাই 2025-এর পর এটা সেকেন্ড টাইম ভারতের আর্মি সেভেন সিস্টার্সে তাদের উপর আক্রমণ করলো। অর্থাৎ ভারতের আর্মিকে কিছু বলতে হচ্ছে না, আন্তর্জাতিক স্তরে এরাই ভারতের আর্মির হয়ে এই ধরনের কথাবার্তা বলে ভারতের আর্মিকে কিন্তু প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন। পরবর্তীকালে যেটা লিখেছেন সেটা আমি একটু আপনাদের হাইলাইট করব, সেটা এই সেভেন সিস্টার্সের বর্তমান অবস্থা, এবং বোঝার চেষ্টা করতে হবে যে এই অবস্থার পিছনে শুধুমাত্র বিদ্রোহী গ্রুপরা যে জড়িয়ে আছে তা নয়, এদের পিছনে কিন্তু অনেক বড় চক্রান্ত বা ষড়যন্ত্র আছে। সেখানে বলা হয়েছে, such irresponsible action has made our people vulnerable to risks of further attacks of providing that India has turned enemy of Naga people। ফলে এই পুরো বিষয়টাকে আন্তর্জাতিককরণ করে আসলে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে ভারতের আর্মি নাগা সম্প্রদায়ের মানুষের বিপক্ষে চলে গেছে। আসলে বিষয়টা সেটা নয়। নর্থ ইস্টে বহুদিন পর ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি হচ্ছে, যখন ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি করা হচ্ছে তখন সেখান থেকে শ্রমিকদের অপহরণ করা হয়ে যাচ্ছে। একদম কাশ্মীর প্যাটার্ন, কাশ্মীরের মানুষদের এইভাবে বোঝানোর চেষ্টা করা হয়েছিল যে কাশ্মীরের মানুষদের বিপক্ষে ভারতের সরকার। আজকের দিনে দাঁড়িয়ে দেখুন কাশ্মীরেও একাধিক গুরুত্বপূর্ণ অ্যাক্টিভিটি ভারত সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে। অর্থাৎ ভুল বুঝিয়ে দিনের পর দিন এদেরকে ধর্মীয় আধারে ধর্ম পরিবর্তন করে খ্রিস্টান ধর্মে বদলে দিয়ে কখনো কখনো সাধারণ মানুষকে বিভ্রান্ত করা, ব্রেন ওয়াশ করা, সে তো পাকিস্তানের জেহাদিদের বহু পুরনো খেলা, যা নর্থ ইস্টে এখন হচ্ছে। এবং তারা কিছু হলেই ভারতের আর্মির বিপক্ষে সেখানকার মানুষদের লেলিয়ে দেওয়ার একটা চেষ্টা করে। তার ফলে সেভেন সিস্টার্স কিন্তু ভারতের সেনাবাহিনীর জন্য অত্যন্ত মাথা ব্যথার কারণ হয়ে যাচ্ছে। পাশাপাশি কালকে একাধিক খবর সামনে এসে আমি একটু আপনাদের বলে দিই। ইন্টেলিজেন্স সোর্স মারফত বলা হয়েছে যে দিস ওয়াজ এ ওয়েল কোঅর্ডিনেটেড স্ট্রাইক ক্যারিড আউট বাই দ্য ইন্ডিয়ান সিকিউরিটি ফোর্সেস। অর্থাৎ এখানে বিভিন্ন সিকিউরিটি সোর্স কনফার্ম করেছে এই সার্জিক্যাল স্ট্রাইক ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকেই করা হয়েছে, এবং এর ফলে এদের যে টপ মোস্ট লিডার পিয়াং কোনাক এবং তার 5 জন সঙ্গী, 3 জন বডিগার্ড সম্পূর্ণভাবে খতম হয়ে গেছে। অর্থাৎ এই বিদ্রোহীদের আন্দোলন বা এই ধরনের আক্রমণ পরবর্তীকালে দিক শূন্য হবে, কারণ নেতৃত্বের অভাব। পাশাপাশি এই আক্রমণের পর একটা সবচেয়ে বড় যে ডেভেলপমেন্ট এসছে তা হলো বিদ্রোহী গ্রুপের টপ মোস্ট লিডার কালকে 50 বছর পর বাড়ি ফিরেছেন এবং কেন্দ্রের সঙ্গে আলোচনায় বসতে সক্ষম তিনি এটি জানিয়েছেন। 2010-এ শেষবার তিনি বাড়ি এসেছিলেন। 91 বছরের একজন ব্যক্তি, যিনি নর্থ ইস্টের বিদ্রোহী গ্রুপের সবচেয়ে বড় বিদ্রোহী গ্রুপের নেতা। তিনি যখন কালকে মণিপুরে ফেরেন, মুখ্যমন্ত্রীর মতো তাকে সংবর্ধনা জানানো হয় সাধারণ মানুষের পক্ষ থেকে। তিনি এবার শান্তির পথে কেন্দ্রের সঙ্গে আলোচনায় বসতে চান। অর্থাৎ একবার ডান্ডা খেয়েই ঠান্ডা হওয়ার পথে মণিপুর, সেভেন সিস্টার্স এই পার্টিকুলার অঞ্চলটা, তা কিন্তু এই সকল টুকরো টুকরো ঘটনা দেখলেই আপনারা বুঝতে পারবেন। পাশাপাশি আজকে ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে জানিয়ে দিয়েছে তারা টপ মোস্ট সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট শুধু করেছে তা নয়, নর্থ ইস্টের কন্ট্রোল কিন্তু সম্পূর্ণভাবে নিয়ে নিয়েছে। একটি প্রতিবেদন আমি দেখাচ্ছি রিপাবলিকের, তারা প্রকাশ করেছে যে তারা সম্পূর্ণভাবে নর্থ ইস্টকে ডমিনেট করছে এবং কন্ট্রোল নিয়ে নিয়েছে, এবং এই সার্জিক্যাল স্ট্রাইকের পর এই অঞ্চলে বিদ্রোহী গ্রুপের আপাতত মাথা তুলে দাঁড়ানোর জায়গা নেই। এরা হয়তো আবার মাথা তুলে দাঁড়াবে বাইরের শক্তির প্রভাবে, কিন্তু তারপরও ভারতের সেনা কিন্তু শেষ করবে। পাশাপাশি এই অঞ্চলে অপারেশন নামসাই নামক একটি অপারেশন চালু করা হয়েছে কালকে ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে, যেখানে MS-6 এরিয়া, নামসাই ডিস্ট্রিক্ট, অরুণাচল প্রদেশের বিচ্ছিন্ন জায়গার সার্চ অভিযান করা হয়েছে, লোকাল সাপোর্ট খোঁজা হচ্ছে, অস্ত্র উদ্ধার হয়েছে, এবং এখানে একটি ডেড বডি কালকে পাওয়া গেছে, যার নাম এখানে মেজর, মানে বিদ্রোহী গ্রুপের মেজর ইমন আকসাম,
3টে রাইফেল পাওয়া গেছে এবং অনেক গোলা বন্দুক পাওয়া গেছে। দেখুন, এই পুরো বিষয়টি কখন থেকে এত বেশি হাইলাইট হতে শুরু করলো? আমি একটি ইন্টারভিউ আপনাদের দেখাচ্ছি, 2 মাস আগের একটি ইন্টারভিউ, যা পাকিস্তান সগর্বে ঘোষণা করে দিয়েছে। তারা কি বলেছিল? অফিসিয়ালি বলেছিল, মানে এটা আনঅফিসিয়ালি রাগ ঢাক করে বা বলার নেই। উইল স্ট্রাইক ডিপার উইথ ইন ইন্ডিয়া স্টার্টিং ফ্রম ইস্ট। পাকিস্তান সেনাবাহিনীর অফিসিয়াল মুখপাত্র বলছেন, আমরা ভারতের পূর্ব দিক থেকে এবার ভিতরে ঢোকার চেষ্টা করব। আর এই ঘটনা শেষ 2 মাসে যত আপনারা শুনছেন, সব ভারতের পূর্ব দিক থেকেই হচ্ছে। অর্থাৎ 2 2 4 করাটা কি খুব একটা কঠিন কাজ? পরিষ্কার বোঝা যাচ্ছে পাকিস্তান, আইএসআই, বিদেশি শক্তি, বাংলাদেশ একত্রে মিলে এই নর্থ ইস্টের এই বিদ্রোহী গ্রুপ এনএসসিএন, কখনো উলফা আই, এদেরকে মাথার থেকে পা অব্দি ভরিয়ে অস্ত্র দিচ্ছে, টাকা দিচ্ছে। আর ভারতের সেনারা পাল্টা এদেরকে দিয়ে এদেরকে দুনিয়া থেকে অন্য দুনিয়ায় পাঠিয়ে দিচ্ছে। যাই হোক, আপনার কমেন্টে জানাবেন কিভাবে দেখছেন পুরো বিষয়টি। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।